নতুন শাড়ি। লেখিকা ইলোরা ফারদিন। পর্ব নম্বর 6। হাসান যে স্কুলের পিয়ন, ওখানে পাশেই 2 কামরার একটি বাড়ি ভাড়া নিল। 3 সেট বাড়িটি। বাড়ির মালিক তার ওই স্কুলের হেডমাস্টার। ওই বাসার পাশেই 3 তলা বাড়ি উঠিয়েছেন। এই বাসাটা ওনার বাবার তৈরি বাসা বিধায় সেটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন তিনি। অনেকদিন থেকেই পরিত্যক্ত পড়ে আছে। এ আমলে কেই বা এমন ভাঙা বাসা ভাড়া নিবে? এসব কথা হাসান জানতো, কিন্তু আজ যখন বিপদে পড়ে জসিম স্যারকে কল করে জানালো, আর এটাও জানালো যে সে বাড়ি ভাড়া নিতে চায়, জসিম স্যার খুশি মনে মাত্র 500 টাকার বিনিময়ে বাসাটা ভাড়া দিয়ে দিল। জসিম মাস্টারের মূলত দরকার ছিল এমন একজন যে বাড়িটির যত্ন নিবে। তাদের তো কারো সময় হয় না। এই হাসান বাড়ি ভাড়া চাওয়ার সাথে সাথেই সেই কারণেই সে রাজি হয়ে যায়। বাড়িতে ঢুকেই বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। চারিদিকে মাকড়সার জাল, অন্ধকার, সিলিং জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। কিন্তু নোলক মনে মনে খুশি হলো। এবার সে এ বাসাটাকে একটু একটু করে নিজের হাতে নিজের মন মতো সাজাবে। হাসান ঝোঁকের বসে বাসা ভাড়া নিয়ে নিলেও সে কল্পনাও করেনি যে বাসাটা করুণ অবস্থা এতটা খারাপ হবে। এ বাসা মেরামত করতে গেলেই তো অনেক টাকা লাগবে। সে টাকা সে কোথায় পাবে? কিন্তু তার চিন্তার মাঝেই জসিম মাস্টার মিস্ত্রি নিয়ে হাজির হলো। হালকা হেসে বলল, বুঝলে হাসান, এ বাসাটা আমার বাবার তৈরি। অনেক স্মৃতি জড়িত। আমার বাবাও এই স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু আজ যত্নের অভাবে বাড়িটার এই হাল হয়েছে। তুমি যদি আমাকে আর একটা দিন দিতে, তাহলে আগেই কারেন্টের লাইন, পানির লাইন ঠিক করিয়ে রাখতাম। সে যাই হোক, আজকে রাতটা কষ্ট করো। ওরা আজ যতটুকু পারবে ঠিক করে দিবে, আর বাকিটা কাল ঠিক করবে। বলেই জসিম মাস্টার আবার চলে গেলেন। এদিকে মিস্ত্রিরা রাত 12টার মধ্যে মোটামুটি সব কাজ করে ফেলেছেন। হাসান বাহির থেকে খাবার এনে সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব সেরে ফেললো। এরপর মিস্ত্রিরা যেতেই হাসান আর নোলক মেঝেতে নোলকের 2টি শাড়ি বিছিয়ে ঘুমিয়ে পড়ল। একটিতে হাসান আর ওর মেয়ে, অন্যটিতে নোলক আর তার ছেলে বাচ্চাটা শুলো। সারাদিনের ক্লান্তি, দৌড়ঝাঁপ এসবেই ঘুমিয়ে পড়ল ওরা সকলে। এ বাসায় আজ চুলো জ্বলানো হয়নি। রতন আর তার বউ হোটেলে খেয়েছে। ফরিদার ছোট ছেলেও হোটেলে খেয়ে এসেছে। তারপর সেখান থেকে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আত্মীয় স্বজন গুলোও সকাল সকাল চলে গিয়েছে। বিনুও স্বামী সন্তান নিয়ে আগেই দৌড় দিয়েছে। বাসায় একা পড়ে আছে মিনু আর ফরিদা বানু। এদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে শেষে মিনু ফ্রিজ খুলে দেখে 7 দিন আগে রান্না করা ভুনা এখনো আছে ফ্রিজে। এটাও নোলকই রান্না করেছিল। নোলক মাংস রান্না করলে সবসময় 4 ভাগ করে ফ্রিজে রাখতো। তারপর 7 দিন 10 দিন পর একটা করে বক্স বার করে কড়া করে ভাজতো। হাসানের অনেক পছন্দ ছিল, তাই নোলক করতো এই মাংস ভুনা। পুরনো কথা বাদ দিয়ে মিনু মাংসের বক্সটা বের করলো। তারপর রাইস কুকারে ভাত বসিয়ে মাংসটা কড়াইতে দিয়ে ভাজতে লাগলো। মাংস ভাজার গন্ধে রতন আর তার বউ বেরিয়ে আসলো। মিনুকে রান্নাঘরে দেখে রতনের বউ রসিয়ে রসিয়ে বলল, কি ব্যাপার ননদিনী, রান্না করছো? ভালোই হলো, হোটেলের ওই বাসি মাছ খেয়ে আজ যা অবস্থা হয়েছে। আমি শুধু আমার আর মায়ের জন্য ভাত বসিয়েছি ভাবি। তোমার মন চাইলে নিজে বানিয়ে খাও খাবার। বিরক্তি নিয়ে বলল মিনু। এটা কেমন কথা মিনু, ও তোর ভাবি হয়? রাগ দেখিয়ে বলল রতন। যখন নিজেরা একা একা হোটেলে গিয়ে খেয়ে এসেছো, তখন কি একবারও আমার আর মায়ের কথা ভেবেছো? এখন কিভাবে আশা করো যে আমি তোমাদের রান্না করে খাওয়াবো? তাচ্ছিল্য সুরে বলল মিনু। শুনো মিনু, এখন থেকে এই সংসার আমার, তাই আমি যা বলবো তাই হবে। বেশি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রাগান্বিত স্বরে বলল রতনের বউ। আমি যতদূর জানি এই বাসা আমার, আর এই সংসারটাও আমার। আমার সংসারে আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়ার তুমি কে? এতদিন কিচ্ছু বলিনি বলে মাথায় চড়ে বসেছো নাকি? এরপর রতনের দিকে তাকিয়ে ফরিদা বানু আবারও বলল, কাল থেকে বাসার খরচ সব তুই করবি, আর রান্না বান্না তোর বউ না পারলে কাজের লোক রাখবি। যদি এসব না করতে পারিস তাহলে কালকেই এ বাড়ি ছেড়ে চলে যাবি। আর বেশি বাড়াবাড়ি করলে বা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি এই বাড়ি জমি জমা সব বিক্রি করে চলে যাব।
আর মিনু, ভাত তরকারি যা আছে তা নিয়ে আমার ঘরে আয়, খিদে পেয়েছে। এদিকে মায়ের কথায় আকাশ ভেঙে পড়ল রতনের মাথায়। তখন সে কি করবে বুঝে পেল না। তার চিন্তার মাঝেই রতনের বউ বলল, আমি মোটেও এখানে ঝিগিরি করতে পারবো না। কালকেই তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলে যাবে। বিছানায় রাখা বিয়ের শাড়িটির দিকে তাকিয়ে অনুশোচনা হচ্ছে। বাচ্চাটা তো তারই আপন ভাতিজি, তারই রক্ত। না হয় সামান্য একটু কেক খেয়েছিল, তাই বলে সে বাচ্চাটার গায়ে হাত তুলবে? এতটা অমানুষ হলো কবে সে? দুফোঁটা জল গড়িয়ে পড়ল মিনুর চোখ বেয়ে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।